আরে কনগ্রেস সুমন, এ তো অনেক খুশির সংবাদ। আমি ব্যস্ততার কারণে একদম তোর খোঁজ নিতেই পারিনি। বিয়ে হয়েছে 2 মাস হতে চললো, আর তুই এখন কল দিয়ে আমাকে কনগ্রেচুলেশন জানাচ্ছিস? তুই কি রে নয়ন? আরে রাগ করিস না ভাই, জানিসই তো সেভাবে সুযোগই হয়ে ওঠে না। হয়েছে, পরশু অনুষ্ঠানে তোকে আসতেই হবে। কাকিমাকে কত করে বলি তোকে যেন আসতে বলে। মা আমাকে বলেছিল রে তোর বৌদিকে নিয়ে বাড়ি যেতে, কিন্তু দেখ সময়ই হয়ে ওঠে না। সে তোর অনেক বাহানা শুনেছি, এইবার আর কিচ্ছুই শুনতে চাই না। কাল তুই গ্রামে ফিরছিস, এই আমি রাখছি। আরে শোন শোন আমার কথা। যা, কলটাই কেটে গেল। কি হলো? কার সাথে কথা বলছিলে? আরে বলো না, সুমন কল করেছিল। কালকে গ্রামে ফিরতে বলছে, ওর বিয়েতে যেতে পারিনি, অনুষ্ঠানটা যাতে মিস না দেই তাই বললো আর কি। তো সে তো বেশ বলেছে, চলো না গ্রামে যাই। সে কতদিন হলো গ্রামে যাই না। তোমাকে কত করে বলি একবার চলো গ্রামে গিয়ে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি অফিস থেকে সপ্তাহখানেকের ছুটি পাওয়া যায় কিনা। হ্যাঁ, তুমি তাই করো। কি আর করার, অফিস থেকে কোনো মতে 7 দিনের ছুটি নিলাম। দুর্গা খুবই খুশি হয়েছে গ্রামে যাওয়ার কথা শুনে। পরদিন সকালে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে প্রায় বিকেল 4টা বেজে যায়। বাড়িতে পৌঁছাতেই সবার খুশি যেন থামতেই চায় না। অবশেষে এলি তোরা, কতদিন হলো তোদেরকে দেখিনি। ভালো করেছিস রে বাবা। মা দুর্গা, তোমাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না মা, কোনো অসুবিধে হয়নি। আপনারা এভাবে ব্যস্ত হবেন না। তা বললে কি হয়, সে কতদিন পর তোমাদের কাছে পেয়েছি। যাও মা, যাও, আগে হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। কান্ত, যা আগে হাত মুখ ধুয়ে তারপর খাবার দাবার খেয়ে বিশ্রাম নে। কাল সকালে এসে তোকে নিয়ে যাব আমি। ধীরে ধীরে সবার ভিড় কমল। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করতেই প্রায় সন্ধ্যা। দুর্গা আমার কাছে এসে বলল, নয়ন, চলো একটু বাহিরে থেকে ঘুরে আসি। আসার পর থেকে একবারও বাহিরে বের হওয়ার সুযোগ পাইনি। ঠিক আছে চলো। আমি আর দুর্গা বাইরে যাওয়ার সময় মা আর ঠাকুমা এক প্রকার তেরে এলেন আমাদের কাছে। নয়ন, তোরা এই সময় কোথায় যাচ্ছিস? বললি, তোদের কি মাথায় কোনো জ্ঞান নেই? এই রাত্রির বেলা তোরা যাচ্ছিস কোথায়? ঠাকুমা, তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি গো? মাত্র সন্ধ্যা 7টা বেজেছে, এখন রাত বলছো? শহরে কত কত মানুষ এই রাত অব্দি জাগে, আর তুমি এখনই আমাদের বেরোতে দিচ্ছ না। তোদের এখন কোথাও যেতে হবে না বাপু, ঘরে যা। কিন্তু মা, আসার পর থেকে একবারও বের হইনি, তাই কাল দিনের বেলা ঘুরো মা, এখন ঘরে যাও। আর আর ভুল করেও সন্ধ্যার পর বাড়ি থেকে বের হবে না। গ্রামের কেউই সন্ধ্যার পর আর বের হয় না। যাও মা, ঘরে যাও। কি আর করার, মা আর ঠাকুমা তো বের হতেই দিল না, তাই আমি আর দুর্গা ঘরে গেলাম। খেয়াল করলাম দুর্গার মুখখানা কেমন যেন মলিন হয়ে আছে। কি হলো দুর্গা, বাইরে যেতে পারোনি বলে তাই মন খারাপ? কত আশা নিয়ে গ্রামে এলাম যে গ্রামটা ঘুরে দেখব, আর রাতের বেলা তো গ্রামে ঘোরার মজাই আলাদা, কিন্তু তা আর হলো কই। দেখো, গ্রাম অঞ্চলে এমনই হয়। আমরা তো আরো কয়েকদিন আছি, তোমাকে নিয়ে গ্রাম ঘুরে দেখাবো, এই কথা দিলাম। এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে সুমনদের বাড়িতে যেতেই হবে আমাদের। পরদিন সকালে আমরা সবাই একসাথে বসেছিলাম, তখন সুমন আমাদের বাড়ি এলো। কিরে চল, কটা বাজে দেখেছিস? ওদিকটা তো তোকে আর আমাকেই দেখতে হবে। তোর অপেক্ষায় করছিলাম, নে চল। বৌদি যাবে না? তিন্নির কাছে তোদের কথা বলেছি, ও বৌদিকে দেখতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুর্গাও তো আমাদের সাথেই যাবে। দুর্গা চলো। আমি আর দুর্গা দুজনে মিলে সুমনদের বাড়ি যাচ্ছি। হঠাৎ দুর্গা সুমনকে বলল, আচ্ছা সুমন দাদা, একটা কথা জানার ছিল। হ্যাঁ হ্যাঁ বৌদি বলুন। গ্রামে সন্ধ্যার পর মানুষজন বেরোয় না কেন? তোমাকে তো বললাম গ্রাম বাংলায় এসব কুসংস্কার থাকেই। না রে নয়ন, এ কোনো কুসংস্কার নয়, এর পিছনে এক রহস্য লুকিয়ে আছে, যা আজও কেউই খুঁজে পায়নি। কি এমন রহস্য যা সন্ধ্যার পর আর বের হতে দেয় না? আমাদের গ্রামে তোরা আসিস না প্রায় কয়েক বছর হলো।
এর মাঝে অনেক কাহিনী করে গেছে। হুট করেই সন্ধ্যার পরে বাড়ির বাইরে বউরা উধাও হয়ে যেতে শুরু করে। মানে কি বলতে চাইছিস তুই? মা অবশ্য আমাকে বলেছিল, কিন্তু আমি তেমন একটা পাত্তা দিইনি। হ্যাঁ, এই গ্রামে সন্ধ্যার পর বউরা বাড়ি থেকে বেরোতে পারে না, নয়তো উধাও হয়ে যায়। আর উধাও হওয়ার কয়েকদিন পর তাদের লাশ খুঁজে পাওয়া যায়। কি তাদের নৃশংস মরদেহ রে ভাই, ভাবলেই আমার গাটা শিউরে ওঠে। শুধু কি বাড়ির বউরাই নাকি আরো? আর কেউ না, শুধু বাড়ির বউরাই। তাই গ্রামে সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বেরোতে পারে না। তাদের মাঝে এক আতঙ্ক কাজ করে। আরও কিছু বলার আগে আমরা সমুদ্রের বাড়ি চলে আসি, তাই আর কিছু জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। আমাদের দেখে কাকিমার আহ্লাদের সীমা নেই, বড্ড আদর করেন আমাদের। ছোট থেকেই এখানেই বড় হয়েছি। এখানে আসার পর থেকেই কাজে লেগে পড়েছি। সারা দিন কাজকর্মতে দিনটা ভালোই কেটেছে। আর এদিকে দুর্গার সারাদিন গল্প গুজবে। এখন প্রায় বিকেল 5:30 বাজে। কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে খেয়ালই করিনি। হঠাৎ কাকু এসে বলল, বাবা নয়ন, বলছি আজ তোমরা এখানেই থেকে যাও, সবাই মিলে ভালোই আড্ডা দেওয়া যাবে। না কাকু, আজ না, অন্যদিন। আজ বরং বাড়ি যাই। সকালে সুমনকে নিয়ে এলো, আর তো বাড়ি যাওয়ার সুযোগই হয়ে ওঠেনি। আরে আজ থাকি না এখানে, সবাই এক থাকলে খুব মজা হবে। প্লিজ না করো না আজ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে কল করে জানিয়ে দেব। কি আর করার, দুর্গা থাকতে চাইলো, তাই আর না করতে পারলাম না। রাতটা এখানেই কাটাবো ঠিক করলাম। রাত বাড়তে লাগলো। সবাই খাওয়া দাওয়া করে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম দুর্গা আমাদের মাঝে নেই। সুমন, দুর্গা কোথায় রে? ওকে দেখেছিস? বৌদি তো এখানেই ছিল, হয়তো ঘরেই কোথাও আছে। দাঁড়া, আমি দেখছি। সুমন দুর্গাকে খুঁজতে লাগলো, কিন্তু ঘরের ভিতর না পেয়ে আমাকে এসে বলতেই তড়িঘড়ি করে উঠে আমিও খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। অবশেষে ছাদে গিয়ে দেখলাম ও ছাদে রিলিং ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। আমি কয়েকবার ডাকার পর ওর হুঁশ ফিরল। এ কি দুর্গা, তুমি এখনো এখানে কি করছো? আর তোমাকে কখন থেকে খুঁজছি, আর তুমি কিনা এখানে? নয়ন, একটা কালো ছায়া। কালো ছায়া? কি বলছো কি? হ্যাঁ, আমি আমি কাউকে দেখেছি। নিচে তালা লাগছিল না, তাই ভাবলাম একবার ছাদের থেকে ঘুরে যাই। জানোই তো আমার রাতে ছাদে আসতে ভালো লাগে, কিন্তু এখানে এসে নিচের দিকে তাকাতেই দেখলাম কেউ কেউ একজন আছে। হতেই পারে না, তোমার চোখের ভুল। রাতের অন্ধকারে কি না কি দেখেছো। চলো নিচে চলো। দুর্গার কথায় বুঝলাম ও বেশ ভয় পেয়েছে, তাই ওকে নিয়ে নিচে নামলাম। আমাদের দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু হঠাৎ রবিন দৌড়ে এলো। শোভন দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে রবিন? আর তুই এভাবে হাওয়াচ্ছিস কেন? মিতালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না শোভন দা। কি বলছিস? মিতালি রাত্রিবেলা বেরিয়েছিল নাকি? আমি বাড়ি ছিলাম না, আসতে একটু দেরি হয়ে গেছে, এসে আর ওকে খুঁজে পাচ্ছি না। তুমি একটু চলো দাদা, ওকে খুঁজতে হবে, বেশি দেরি হলে যে বিপদ হয়ে যাবে। এই রাত করে তোরা বাইরে যাবি, যদি তোদের কিছু হয়। না বাবা, তোমরা চিন্তা করো না। রবিন চল। এই সুমন দাঁড়া, আমিও যাবো তোদের সাথে। আমি তখনও বুঝে উঠতে পারছি না কি হচ্ছে। কিছু না বুঝেই আমি সুমনের সাথে বেরিয়ে পড়লাম। তখন আমার সুমনের সাথে সকালের বলা কথাগুলো মনে পড়তে লাগলো। আমরা চারদিকে খুঁজতে লাগলাম। সবার ভিতর এক অজানা আতঙ্ক। গ্রামের চারদিকের কোথাও পেলাম না। হঠাৎ বেশ পুরনো একটা পুকুর পাড়ে গিয়ে লাইট মারতেই আমাদের চোখ কপালে উঠে গেল। রবিন হাউমাউ করে কেঁদে উঠল। এ যেন চোখের সামনে কোনো সিনেমার দৃশ্য। চোখ কিছুতেই বিশ্বাস করতেই চাইছে না। ঠিক যা ভয় পেয়েছিলাম তাই হলো। কিন্তু সুমন, এসব কি করে হলো? গ্রাম থেকে আস্ত একটা জ্যান্ত মানুষকে কে এভাবে ধরে নিয়ে গেল, আর গাছের সাথে কিভাবে ঝুলিয়ে রাখলো? হাতগুলো থেকে তাজা তাজা রক্ত পড়ছে। মনে হচ্ছে কেউ খুবলিয়ে খেয়েছে। কোনো মানুষ তো এত নৃশংস হতেই পারে না। আমি তোকে বলেছিলাম, নিজের চোখে দেখে রে এবার। সুমন রবিনকে সান্ত্বনা দিতে লাগলো। এছাড়া আর কিছুই করারও ছিল না। আমাদের পুকুরে থাকা ঠিক মনে হলো না।
তাই রবিনকে নিয়ে সুমনের বাড়ি গেলাম। আর অপেক্ষা ভোরের আলো ফোটার। বাড়িতে যেতে সবার আর বুঝতে বাকি নেই কি হয়েছে। তারপরেও পুরো ঘটনা বলতে হলো। সবাই রবিনকে সান্ত্বনা দিচ্ছে। এক প্রকার কান্নার রোল পড়েছে পুরো বাড়িতে। আমি তোমাকে বলেছিলাম না, আমি কাউকে দেখেছি। সে কোনো মানুষ ছিল না, বিশ্বাস করো আমার কথা। ও আমার চোখের কোনো ভুল ছিল না। আমার চোখে চোখ পড়তে আমি দেখেছি। ওর রূপ কতটা ভয়ঙ্কর। চোখের কুটুরু দিয়ে রক্ত ঝরছে, পুরো শরীর যেন কালো অবয়ব। দুর্গার কথাগুলো শুনে বিশ্বাস হলো এবার। এ কোনো মানুষের কাজ হতেই পারে না। আমি জিজ্ঞাসা করলাম, পুলিশে কমপ্লেন করাবো কিনা। কোনো লাভ হবে না বাবা, এর আগেও আমরা করিয়েছি, তারাও তদন্ত করেছে, কিন্তু কিচ্ছুই পাইনি। এর কোনো সুরাহা হয়নি। বুঝতে পারছি না এসব কে করছে, শুধু কেন এই বাড়ির বউরা এর শিকার হচ্ছে এটাই বুঝতে পারছি না। কাকু, আমি যদিও এসবে বিশ্বাসী না, তবুও বলছি, কোনো ওঝা ডাকলে বিষয়টা আর একটু ক্লিয়ার হতো। যেহেতু পুলিশ কিছুই করতে পারছে না। আমার মনে হয় এটাই ঠিক হবে। কাল তুই আমার সাথে যাবি। কিন্তু কোথায় যেতে হবে? কোথায় যেতে যাচ্ছিস তুই? এদিকে এমন অবস্থা। সুমন আর কোনো জবাব দিল না। আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না। একে তো এই অবস্থা, সেই রাতটা কোনোভাবে কাটতেই যেন চাইছে না। কোনো মতে ভোরের আলো ফুটতেই সবাই বেরিয়ে পড়ল লাশের শেষ কার্য সম্পূর্ণ করার জন্য। আমি আর সুমন বেরিয়ে পড়লাম। দুর্গাকে বাড়িতে পৌঁছে দিয়েছি আগেই। সুমন আমাকে নিয়ে জঙ্গলে গা ঘেঁষা একটা বাড়িতে নিয়ে গেল। সুমনের ডাক শুনে এক বৃদ্ধ লোক বেরিয়ে এলো। বুঝলাম উনি ওঝা। তোমরা গ্রামে ফিরে যাও, ঠিক সন্ধ্যা 7টায় আমি তোমাদের গ্রামে পৌঁছে যাব। আমার কিছু সরঞ্জাম লাগবে, তা তোমাদের প্রস্তুত করতে হবে। ওঝা আমাদের কিছু সরঞ্জামের কথা বললেন, যেমন সদ্য মারা যাওয়া ব্যক্তির জামা বা শাড়ির টুকরো ইত্যাদি, বেশ কিছু মোমবাতি। আমরা ওঝার কথা মতো গ্রামে ফিরলাম আর সব কিছু প্রস্তুত করলাম। তিনিও তার কথা মতো সন্ধ্যা 7টায় গ্রামে আসলেন। তিনি সব কিছু নিয়ে বসে পড়লেন আর মন্ত্র পড়তে লাগলেন। আমরা সবাই সেখানে দাঁড়িয়ে। হঠাৎ চারপাশে কালো ধোঁয়া ছেয়ে গেল। কেমন এক শীতল বাতাস চারপাশে। এর মাঝে ওঝার সামনে এসে দাঁড়ালো এক বিভৎস চেহারার মানুষ। হ্যাঁ, ঠিক তেমনটাই, যেমনটা দুর্গা আমাদের বলেছিল। তাকে দেখে আমরা ভয়ে দুপা পিছিয়ে আসি। কে রে তুই? কি চাস? গ্রামের এতগুলো মানুষকে কেন মেরেছিস তুই? আমি কাউকে ছাড়বো না, এই গ্রামের কোনো মেয়েকে আমি ছাড়বো না। যারা এই গ্রামে বউ হয়ে আসবে আমি তাদের কাউকেই ছাড়বো না। কেন? ওরা তোর কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? তোরা সকলে আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি। তোরা আমাকে বিনা কারণে মেরেছিস। তোদের এই গ্রামে আমি কখনো শান্তিতে থাকতে দেব না। কে তুই? কি হয়েছিল তোর সাথে? আর কেনই বা এভাবে সকলের প্রাণ নিচ্ছিস? আমি কান্ত। তোরা সবাই আমাকে খুব ভালোভাবেই চিনিস। তোরা যে মেয়ের কথা শুনে আমায় মেরেছিস, সে ছিল পরপুরুষে আসক্ত। একদিন যখন গ্রামের লোকজন তার আসল রূপ জানতে পারে, তখন তাকে ধাওয়া করে আর সে আমার বাড়ির সামনে এসে দাঁড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগে সে আমার কাছে সাহায্য চেয়ে আমার পিছনে এসে দাঁড়ায়। গ্রামের লোকেরা আমার সামনে আসতে মেয়েটি হাউমাউ করে চেঁচিয়ে ওঠে। আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। এই ছেলের কথার জালে ফেসেছিলাম আমি। আপনারা আমাকে বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমি কিছু বলার আগেই তোরা আমাকে এলো পাতারি মারতে লাগলি। যে গ্রামে কোনো দুশ্চরিত্র ছেলের ঠাঁই নেই, কিন্তু আমি ছিলাম নির্দোষ। আমাকে মেরে তোরা গাছের সাথে ঝুলিয়ে রেখেছিলি, যেন আমাকে দেখে কেউ এমনটা করার সাহস না পায়। সেই মেয়ে নিজে বাঁচতে আমাকে মেরেছে, তাই আমি ওই মেয়েকে সবার আগে মেরেছি। আর তারপর একে একে সব মেয়েকে আমি মারবো, কাউকেই ছাড়বো না। সবাই একই রকম বজ্জাত মেয়ে। তার কথা শুনে আমার মনে পড়ল
ও আমাদেরই বন্ধু, খুব ভালো ছেলে ছিল, কিন্তু ওর এসব শোনার পর আমরা কেউই তার জন্য বিন্দুমাত্র অনুশোচনা করিনি। কারণ যা শুনেছিলাম এতে তার জন্য অনুশোচনা নয়, বরং ঘৃণা জন্মেছিল। কিন্তু আজ যা শুনলাম এতে আমাদের নিজেদের উপরই ঘৃণা হচ্ছে। তুই অনেক প্রাণ নিয়েছিস, আর না, এবার তোকে আমার হাতে বন্দি হতে হবে। না, কিছুতেই না, আমি ছাড়বো না, কাউকেই না। তোরা আমায় কিছু করতে পারবি না। ওঝা তার মন্ত্রের সাহায্যে কান্তকে নয়, সেই পিশাচকে একটা কাচের বোতলে ভরে নেয়। আমি ফিরবো, আবার ফিরবো। সে ফিরবে, আবারও ফিরবে। আজ অনেক দিন হলো আর কারো মৃত্যুর কথা শোনা যায়নি। গ্রামের সবাই এখন নিজেদের মতো চলতে পারে, তবে আজও কোনো বউ সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে পারে না। কেন? কারণ সে ফিরবে বলেছে। সেই আতঙ্ক সবার মাঝেই এখনো বিরাজ করছে।